এবং আমরা এও বলতে চাই, আমরা বাতাসের আধ্যাত্মিক মর্যাদা বুঝি। প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে, প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে নিয়ে আজকে আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং প্রতিটি জেলার আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের ইশতেহার আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হবে। আপনাদেরকে আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেটার থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ব্যবস্থান কেন্দ্র করে। বাংলাদেশের যতগুলো লড়াই সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে। এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব সংগঠিত হবে। আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতির ডাক নিয়ে আমরা এসেছি। শিক্ষা এবং স্বাস্থ্য সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের মুক্ত করতে হবে। আমরা এটা জানি শিক্ষার সাথে হেকমতের সম্পর্ক। আমরা আমাদের বাংলাদেশের নতুন উদ্ভাবনী ক্ষমতা হেকমতের সাথে সম্পর্কিত করতে চাই। বাংলাদেশের শিক্ষা হবে সার্বজনীন। এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে জাতে উঠা টুলস হিসেবে ব্যবহৃত হবে না। এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের। ওই পথশিশুর বাবা যে পথশিশু এই অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি এবং সেই সাথে বাংলাদেশের এই আওয়ামী লীগ বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করে এখানে রাষ্ট্রীয় রোশানালে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি বিদেশে অনেক সংস্কৃতি আমাদের দেশে আনার চেষ্টা করেছে। আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের মাইজ ভান্ডারি গান নাই। আমাদের দীর্ঘ 1 বছর ধরে 3 আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করার সময়। আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এইখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। প্রিয় এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা, পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। ইনকিলাব 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 ইনকিলাব, কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে, কিভাবে আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে
হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে, ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে, আর কখনো আপনাদের স্বাস্থ্য তথ্য হারাবে না। ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে, ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে আপনাদের এলাকায়, আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো। অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কারো প্রাণহানি, অহেতুক প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। আমাদের অর্থনীতি এমন হবে, কল্যাণমুখী অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র কর্মসংস্থান না, যেখানে একটা চাকরি নিশ্চিত হবে, মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে, এমন কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা, এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে। আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয়। আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রায় প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস, কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন। তারা ভাবছেন দেশের কথা, তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে, তারা দেশটা পরিবর্তন করবেন। কিন্তু বারবার আমরা শুনছি এই তরুণদেরকে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, তরুণরা দেশ নিয়ে বোঝে না, তারা পরিবর্তন আনতে পারবে না। কিন্তু ঠাকুরগাঁয়ের লামিম যেই স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, সিরাজগঞ্জের জুবাইর যেই স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে, যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, সেটা আমাদের লালন করতেই হবে। আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না, তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না, তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে। তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আমরা এমন রাজনীতি করব যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। ভোলার সুমাইয়া যখন রাজনীতি করতে আসে তখন তার বাবা মার চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা। সুমাইয়া রাজনীতি করতে পারবে, দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে। আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান, যারা নির্বাচনে ভোট দিতে চান, তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে, সমুন্নত থাকবে। কোনো দলের, কোনো পক্ষের, কোনো গোষ্ঠীর, কোনো পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না। দেশ হবে সকল নাগরিকের, সেই রাজনীতিই আমরা করব। সকলকে ধন্যবাদ।